নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ আমরা নজর রাখবো কার্তিক রুইদাসের দিকে। কার্তিক রুইদাস কে? আচ্ছা, তাকে কে তার পরিচয় জানানোর আগে তার বাড়ির ছবিটা একবার দেখাই। দেখুন সেই বাড়ির ছবি। এই কার্তিক রুইদাস, তার একটা পরিচয় আমরা বলতে পারি, তিনি একজন প্রতারিত, আর তার নাম করে প্রতারণা। তার 9,000 টাকা মাস মাইনে, এইরকম একটি বাড়িতে সে থাকে, কিন্তু জিএসটি জালিয়াতি হয় তার সঙ্গে, আর দিল্লি থেকে এবার গ্রেফতার। কে জালিয়াতি করে? হাওড়া পুলিশের জালে এবার দিল্লির সরবন সিং। ডোমজুরের বাসিন্দার নাম করে জালিয়াতি, 36 কোম্পানি এবং 8 কোটির জিএসটি ফাঁকি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য জিএসটি কর্তাদের হাতে। কি সেই তথ্য ডিটেলে জানি, প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে। দেবাশিস, দেখো, এই কার্তিক রুইদাস, যার নামে একটি কোম্পানি খোলা হয়েছিল, কিন্তু কার্তিক রুইদাস সেটা নিজেই জানতো না। কার্তিক রুইদাসের প্যান কার্ড থেকে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি ইলেকট্রিক বিল পর্যন্ত নকল করে একটি কোম্পানি খোলা হয়, যার মাসিক টার্নওভার হচ্ছে 36 কোটি টাকা, যা হিসেব করলে এক বছরে প্রায় 350 কোটি টাকার টার্নওভার রয়েছে গোটা বছরে, এবং তার বাকি রয়েছে এক কোয়ার্টারের প্রায় 8 কোটি টাকারও বেশি জিএসটি আধিকারিকরা যখন এই বাড়িতে ঢোকে তখন তাদের কিন্তু চক্ষু চড়ক গাছ। কারণ এই বাড়ির যে কর্তা অর্থাৎ কার্তিক রুইদাস মাত্র 9,000 টাকার মাইনে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। তাহলে কিভাবে সম্ভব হলো? এরপরে কার্তিক রুইদাসের তরফ থেকে অভিযোগ দায়ের হয় ডোমজুর থানা এবং হাওড়ার সিটি পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে। সেখানে আমরা 16 তারিখে এই খবর দেখানোর পরেই পুলিশ তৎপর হয়। তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে হাওড়া সিটি পুলিশের একাধিক বিভাগ, গোয়েন্দা বিভাগ নজরদারি শুরু করে এই ট্রানজাকশানে। যে কাগজ তৈরি হয়েছিল তাতে নয়ডার একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সেই ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেতেই নয়ডা পৌঁছায় তদন্তকারী দল, এবং সেখানে শেবরাম অর্থাৎ ওরফে রিয়াজের খোঁজ পায় এই হাওড়া সিটি পুলিশ। তাকে তদন্ত করে তার ফোন নাম্বার ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের দাবি একা কিন্তু শেবরাম নয়, এর পিছনে রয়েছে একটা গোটা গ্যাং, আর তাদের নাগাল পেতেই ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাকে হাওড়ায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই খবর আমরাই দেখিয়েছিলাম, দেখাবো আরো একবার ইন ডিটেইল। ডোমজুর পিএস থেকে আমাকে ডাকা হয়েছিল এই তদন্তের ব্যাপারে, এবং ডাকার পর যিনি তদন্তে যে অফিসার রয়েছেন উনি আমাকে বললেন যে আমরা এই তদন্তের স্বার্থে আমরা দিল্লি গেছিলাম, ওইখানে আমরা টানা 7 থেকে 8 দিন ছিলাম, এবং যে মেন মাথা তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এটা শুনে আমি খুব খুশি হলাম। চিন্তা তো ছিলই, তার সাথে এই যে আশার আলোটা দেখার পর একটু তো খুশি হয়েইছি, এবং আমি চাই এদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। বড় বড় ঘাস আর আগাছার মাঝে সরু রাস্তা, একটু এগোলেই সামনে পড়বে একতলা বাড়ি। বাইরের দেওয়ালে প্লাস্টার নেই, ঘরের ভেতরে প্লাস্টার থাকলেও রং নেই। এ বাড়ির মালিক একজন যুবক, তিনি নাকি কোটিপতি, যার একটি কোম্পানি আছে, এমন কোম্পানি যারা মাসে 36 কোটি টাকার ব্যবসা করে। এখানেই শেষ নয়, এই কোম্পানির নাকি জিএসটি বাকি রয়েছে 8 কোটি টাকার। অথচ বাস্তবটা কি জানেন? এই বাড়ির মালিক কার্তিক রুইদাস বেসরকারি সংস্থায় চাকরি করেন, মাসে মাইনে পান 9,500 টাকা। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে তার এই বাড়িতে হানা দেন জিএসটি অফিসাররা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন, তারপর বুঝতে পারেন আসল গল্পটা কি। স্পষ্ট হয়ে যায় প্রতারকদের খপ্পরে পড়েছেন কার্তিক। তদন্তকারীদের পরামর্শে হাওড়া কমিশনারেট এবং সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন। আমার মিসেস আমাকে ফোন করে, বলে তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, যেটা মাসের টার্নওভার 36 কোটি টাকা, 7 কোটি টাকা জিএসটি বাকি। এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার। কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে, এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কি এইসব হয়েছে। নথি অনুযায়ী কার্তিক রুইদাস কেডি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার মালিক। পেট্রোপণ্যের ব্যবসা। ঠিকানা দেখানো হয়েছে হাওড়ার ডোমজুড়ে। কার্তিকের নামে আবার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে উত্তরপ্রদেশের নয়ডায়। তদন্তকারীদের দাবি
এর জন্য কার্তিকের আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল জাল করা হয়েছে। আর সেই জাল নথিতেই ভুয়ো সংস্থা, যার টার্নওভার কোটি কোটি টাকা। আমি তো খুবই আতঙ্ক, চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না, যে আমরা এতটাই সাধারণ মানুষ, আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে, বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনো চিন্তা করতে পারছি না। খুবই আমরা ভয়ে আছি। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এই বাড়ির মালিক কিনা মাসে 36 কোটি টাকার ব্যবসা করেন আর প্রায় 7 কোটি টাকার মতন জিএসটি বাকি রেখেছেন। হতবাক হয়ে গেছিল এই বাড়ির মালিক। তারক রুই দাসের সঙ্গে বড় সড় প্রতারণা। তার থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ইলেকট্রিক বিল সেগুলিকে নকল করে কার্যত কোম্পানি খুলে চলছে দিনের পর দিন প্রতারণা। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারক রুই দাস ও তার গোটা পরিবার এখন আতঙ্কে। রাজু ভুইয়া ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। মনোজিৎ মিশ্র এই গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত, মূল অভিযুক্ত, তার গ্রেফতারির পরে পরেই বিভিন্ন জায়গায় প্রশ্ন ওঠে যে ইউনিয়ন রুম কেন খোলা আছে, নির্বাচন হচ্ছে না, ছাত্র ভোট হচ্ছে না। আজকে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। শুধুমাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কাজ ছাড়া অন্য কোনো কিছু হবে না ইউনিয়ন রুমগুলিতে, এবং তাতেও প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতি থাকতে হবে। প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতি ছাড়া বা ভাইস চ্যান্সেলরের অনুমতি ছাড়া কোনো রকম এই ইউনিয়ন রুমে কোনো কিছুই করা যাবে না, কাজ করা যাবে না। আইনজীবী কি বলছেন দেখুন। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও দক্ষিণ কলকাতার ল কলেজের যে ঘটনা, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে। আজকে আমার করা যে জনস্বার্থ মামলা তাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টত নির্দেশ দিয়েছে ফ্রম টুয়ার্ডস নাও, আজকের থেকে কোনো রকমের কোনো স্টুডেন্ট ইউনিয়ন যা অবৈধভাবে চলছিল টুডে অনওয়ার্ডস আর কোনো স্টুডেন্ট ইউনিয়ন চলবে না, ক্লোজড ফরএভার, যতদিন না ফার্দার অর্ডার আসছে। আমরা কথা বলেছিলাম ছাত্র ইউনিয়নের সঙ্গে, যেমন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ, বামেদের সংগঠন এসএফআই এবং এবিভিপি। দেখুন কি বলছেন তারা। হাইকোর্টকে স্বাগত। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো, ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে ভর্তির সময়। এই মনোজিৎ মিশ্র এখন সামনে এসেছে প্রতিটি কলেজে ইউনিয়ন রুমকে ব্যবহার করে জোর করে ছাত্রদের উপরে চাপিয়ে এই ধরনের মনোজিতেরা প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মনোজিৎ আছে যারা কলেজ চালাচ্ছে। একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয় তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। এবং ইউনিয়ন ছিল না, ইউনিয়ন ফিজের টাকা কি হলো, এইটা একটা বিরাট বড় দুর্নীতি। একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, সেটা স্টুডেন্টস কনসেশন বলুন, সেটা স্টুডেন্টস রিলেটেড ফর্ম ফিল আপ বলুন, বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে। মহামান্য হাইকোর্টের নির্দেশকে সাধুবাদ জানাচ্ছি এবিভিপি পক্ষ থেকে, এবং সাথে সাথে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও, যে আমরা সন্দেহ আছি, কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলছে, তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না। তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার?